আমরা অলরেডি পার্টে ঢুকিনি, আমরা শিডিউল পড়েছি, আমরা প্রিএম্বল পড়ে নিয়েছি। এইবার আমাদের আস্তে আস্তে আর্টিকেল আর পার্টে ঢুকতে হবে। এবং আর্টিকেল আর পার্টে যদি ঢুকি, আমি প্রথম থেকেই বলছি যে আমাদের সংবিধান যখন গ্রহণ করা হয়েছে তখন সংবিধানে পার্ট কতগুলো ছিল? 22টা পার্ট ঢোকানো হয়েছিল। এবং ওই 22টা পার্টে টোটাল আর্টিকেল কতগুলো ছিল? 395টা আর্টিকেল ছিল। এবার এই 22টা পার্টের মধ্যে আর্টিকেলগুলো ঢোকানো আছে, ঠিক আছে? 22টা পার্টের মধ্যে, যেমন ধরো যদি আমি একটু উদাহরণ দিই, আগের দিন বলেছিলাম যে বইয়ের মধ্যে যে চ্যাপ্টার থাকে বা সাবজেক্ট থাকে, সাবজেক্টের ভেতরে তো চ্যাপ্টার থাকে। সাবজেক্টটাকে যদি তুমি পার্ট ধরে নাও, তাহলে তার ভেতরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হবে ধরো আর্টিকেল, ঠিক আছে? তো আজকে আমরা সংবিধানের ফার্স্ট পার্ট শুরু করব, যেটার নাম হচ্ছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ভারতবর্ষের ইউনিয়ন এবং তার এলাকা। টেরিটরি মানে হচ্ছে এলাকা, হ্যাঁ। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি খুব ছোট্ট একটা জিনিস। 1 থেকে 4 নম্বর আর্টিকেল আছে এখানে। আর্টিকেল কত থেকে কত নম্বর আছে? 1 থেকে 4 নম্বর, ঠিক আছে? পার্ট ওয়ানে তাহলে যদি কোশ্চেন আসে, পার্ট ওয়ানে কত থেকে কত নম্বর আর্টিকেল আছে? 1 থেকে 4 নম্বর আর্টিকেল আছে, ঠিক আছে? এবং এখানে কি বলা হয়? এখানে বলা হয় দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ভারতবর্ষের মেন ইউনিয়ন এবং তার আশেপাশের যে অঞ্চল, টেরিটরির যেটা, টেরিটরির বাংলা হচ্ছে অঞ্চল, এই সমস্ত কিছু এখানে বলা হয় ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ঠিক আছে? তো এখানে এখানে প্রধানত যেটা বলা হয় সেটা হচ্ছে ভারতবর্ষের নামের কথা বলা হয়, যে ভারতের নাম কি। 2 নম্বর কথা, ভারতবর্ষের এলাকার কথা বিস্তারিত বলা হয়, যে ভারতবর্ষের এলাকা কোন জায়গাগুলো ভারতবর্ষের অন্তর্গত। আর কি বলা হয়? এর সাথে সাথে বলা হয় যদি কোনো জায়গা ভারতবর্ষ কখনো দখল করে, সেটা কি করে ভারতবর্ষের পার্ট হতে পারে। বা কোনো জায়গা যেটা ভারতবর্ষের অন্তর্গত, কোনো রাজ্য, সেই রাজ্যকে যদি আমি ভাঙি, সেই রাজ্যকে ভেঙে যদি 2 পার্ট করি, যেমন ধরো এক সময় বোম্বে যে পার্টটা ছিল, বোম্বে, সেটা ভাঙা হলো, ভেঙে বানানো হলো কি, একটা বানানো হলো গুজরাট, একটা বানানো হলো মহারাষ্ট্র, ঠিক আছে? তাহলে এই যে ভাঙা হচ্ছে কোনো রাজ্য যেটা ভারতবর্ষের অন্তর্গত, সেটাকে কি করছি আমরা? সেটাকে ভাঙছি। এই যে ভাঙ্গা গড়া, ভারতবর্ষের নাম, সীমানা, এই সমস্ত কিছু কোথায় বলা আছে? এই পার্ট 1 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন 1 নম্বর পার্টের মধ্যে বলা আছে, ঠিক আছে? এবার আমরা একে একে পড়বো কোন আর্টিকেলে কি বলা আছে এবং কি করে বলা আছে। চলো। আর্টিকেল 1, যেখানে বলা হয় নেম অ্যান্ড দ্য টেরিটরি অফ দ্য ইউনিয়ন, ভারতবর্ষের নামের কথা বলা হয় এবং তার সাথে সাথে টেরিটরির কথা বলা হয় বা অঞ্চলের কথা বলা হয়, ভারতবর্ষের মধ্যে কোন অঞ্চলগুলো পড়ে সেগুলোর কথা বলা হয়। যদি আরেকটু ডিটেলসে বলি, যে আর্টিকেলটা দেওয়া আছে আমাদের সংবিধানে, সেই সংবিধানের ফার্স্ট লাইন হচ্ছে এটা: ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। এটা হচ্ছে আমাদের সংবিধানের প্রথম লাইন, আর্টিকেলের 1 নম্বর আর্টিকেলের ফার্স্ট লাইন এটা। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। তার মানে দেখো, এখানে ভারতবর্ষের 2টো নামের কথা বলা হলো, একটাকে বলা হলো ইন্ডিয়া, আবার বলা হলো এখানে ভারত। তার মানে আমাদের ভারতবর্ষের নাম 2টো, তুমি যে কোনো একটা ইউজ করতেই পারো। কখনো বলা হয় ইন্ডিয়া রত্ন, ইন্ডিয়া রত্ন বলা হয়, ভারত রত্ন বলা হয়, এবং সেটাও সঠিক। তার কারণ আমাদের ইন্ডিয়ার নাম কি আছে? ভারতও আছে। তেমন একই রকমভাবে আমাদের ইন্ডিয়ার নাম ইন্ডিয়াও আছে, ঠিক আছে? ইন্ডিয়া যেটাই ভারত, তার পরের কথাটা খুব ইম্পর্টেন্ট, শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট। শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট কেন করা হলো? ইউনিয়ন অফ স্টেট মানে কি? সমষ্টি। ইউনিয়ন কথা মানে সমষ্টি, তাই তো? রাজ্য সমূহের সমষ্টি হচ্ছে ভারতবর্ষ। তাহলে সমষ্টি যখন কথাটা বলবো, তখন ফেডারেশন কথাটাও বলা যেতে পারতো, ফেডারেশন অফ স্টেট। কিন্তু সেটা ভারতবর্ষকে বলা হয়নি। ফেডারেশন মানে কি? ফেডারেশনের পিওর এক্সাম্পল হচ্ছে আমেরিকা। পিওর যদি ফেডারেল স্ট্রাকচার বুঝতে চাও, তাহলে দেখতে হবে আমেরিকাকে। তার কারণ আমেরিকা কোনো দেশ ছিল না। আমেরিকা কি ছিল? আমেরিকা কিছুই ছিল না। আমেরিকার মধ্যে যে 50টা স্টেট আছে, সেই 50টা স্টেট স্বতন্ত্রভাবে ছিল। তারা সকলে একসাথে জোড়া হয়ে
একটা গোটা দেশ গঠন করেছে, তার নাম হয়েছে কি? ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমাদের ভারতবর্ষ কি তেমন? আমাদের ভারতবর্ষ কি স্টেটগুলো জোড়া দিয়ে ভারতবর্ষ গঠন হয়েছে, না ভারতবর্ষ ভেঙে স্টেট গঠন হয়েছে? ভারতবর্ষের মধ্যে পরবর্তীতে কি গঠন করা হয়েছে? স্টেটগুলো গঠন করা হয়েছে। আমেরিকাতে সেটা নয়। তার জন্য আমেরিকাতে ওদের পিওর ফেডারেল স্ট্রাকচার কেন বলা হয়? ওদের স্টেটকে সমানভাবে পাওয়ার দেওয়া হয়। আমেরিকাতে প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা আলাদা ফ্ল্যাগ আছে। আমাদের ভারতবর্ষে একটাই ফ্ল্যাগ, ওদের গোটা ইউএসএর জন্য একটা ফ্ল্যাগ, প্রত্যেকটা দেশ রাজ্যের জন্য আলাদা আলাদা ফ্ল্যাগ, গোটা দেশের জন্য একটা নাগরিকত্ব, প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা নাগরিকত্ব। আমাদের দেশে কি তাই? মোটেও তাই নয়। তার জন্য দেখো, ফেডারেল মানে সেটাই যখন কোনো জায়গার সাথে চুক্তিবদ্ধভাবে যুক্ত হয়ে থাকে তখন সেটাকে ফেডারেশন বলা হয়, ফেডারেল বলা হয়। ভারতবর্ষের কোনো রাজ্য ভারতবর্ষের সাথে চুক্তি করে যুক্ত হয়নি, ওটা ভারতবর্ষের একটা পার্ট। বোঝা গেল? ওটা ভারতবর্ষের পার্ট। এটা চাইলেও, যেমন ধর ইউএসএ যদি কোনো রাষ্ট্র চায়, কোনো রাজ্য চায়, ও ইউএসএ থেকে বেরিয়ে যেতে পারে। যদিও সেটা পারবে না, অতটাও সোজা জিনিস নয়, ইউএসএ বেরোতে দেবে না, কিন্তু সাংবিধানিকভাবেও বেরিয়ে যেতে পারে। কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্য যদি চায়, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল চাইলে আমরা বেরিয়ে যাবো, আমাদের আলাদা করে দেশ গঠন করবো, সম্ভব না? সম্ভব না। কারণ আমরা কোনো চুক্তিবদ্ধ হয়ে ভারতবর্ষের সাথে যুক্ত নেই। আমাদের প্রত্যেকটা রাজ্য ভারতবর্ষের অংশ হয়ে যুক্ত আছে। তার জন্য এটাকে ফেডারেশন অফ স্টেট বলা হয়নি, এটাকে কি বলা হয়েছে? ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন এটাই আসে যে এখানে ফেডারেশন, দেখা গেলো তোমাকে কোশ্চেন দিয়ে দিল ভারতবর্ষকে কি বলা হয়েছে? ইউনিয়ন অফ স্টেট বলা হয়েছে, ফেডারেশন অফ স্টেট বলা হয়েছে, বা অন্য কিছু দুটার অপশন দিয়ে দিল, তখন তোমাকে অপশনে কি টিক করতে হবে? ইউনিয়ন অফ স্টেট। এখানে কিন্তু ফেডারেশন অফ স্টেট কিন্তু হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? দেখো এখানে এগুলো লেখা আছে, ঠিক আছে? এটা তো বলা হলো প্রথমে নাম, এবং তার সাথে সাথে বলা হলো রাজ্যগুলো কি করে থাকবে। এরপরে বলা হয় ভারত ভূখণ্ডের গঠন কি নিয়ে হয়। আমাদের যে টোটাল ভারতটা আছে, ভারতটা কি কি নিয়ে গঠিত হয়? এখানে তিনটি জিনিসের কথা বলা হয়। প্রথম কথা হচ্ছে রাজ্য, যেটাকে বলা হচ্ছে স্টেটস। দুই নম্বর হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ, বা যেটাকে বলা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। তাই তো? আমরা জানি আমাদের দু ধরনের হয়, একটা রাজ্য হয় যার নিজস্ব গভর্নমেন্ট থাকে, যারা নিজে নিজে শাসন চালায় তাদেরকে বলা হয় রাজ্য। আর একটা ইউনিয়ন টেরিটরি, যেখানে নিজস্ব কোনো গভর্নমেন্ট থাকে না, এক্সেপ্ট দিল্লি, দিল্লিতে আছে, যেখানে নির্দিষ্ট কোনো গভর্নমেন্ট থাকে না, সে কেন্দ্র সরকার দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা সরাসরি কি হয়? পরিচালিত হয়। তাকে বলা হয় কি? বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চল। তো আমাদের ভারতবর্ষে এরকম কতগুলো রাজ্য আছে? হ্যাঁ, এরকম রাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে। আরেকটা কথা এখানে বলা হয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে ভবিষ্যতে যদি কখনো ভারতবর্ষ কোনো জায়গায় অ্যাকুয়ার করে নেয়, ক্যাপচার করে, তাহলে সেই জায়গাটাও কিন্তু ভারতবর্ষের অঞ্চল হিসাবে পরিগণিত হবে। বোঝা গেল কি বললাম? যদি ভবিষ্যতে ভারতবর্ষ কোনো জায়গাকে অ্যাকুয়ার করে, তাহলে সেই জায়গাটাও কি হবে? ভারত ভূখণ্ডের সাথে যুক্ত হবে, এবং সেটাও 1 নম্বর আর্টিকেলের মধ্যে রাখতে হবে। এখানে এই যে বলা হলো রাজ্যগুলি, স্টেটস, ইউনিয়ন টেরিটরিজ, এখানে প্রত্যেকটা রাজ্যগুলির নাম বলা আছে 1 নম্বর আর্টিকেলে, এবং প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিজ নাম বলা আছে। এবার যদি নতুন করে কোনো জায়গাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তার নামও কোথায় ঢুকবে? এখানে ঢুকবে। বোঝা গেল? তাহলে 1 নম্বর আর্টিকেলে এইটুকুই আছে। 1 নম্বর আর্টিকেলে বলা হয় ভারতবর্ষের নাম এবং ভারতবর্ষের এলাকা, অঞ্চল কি কি আছে ভারতবর্ষের মধ্যে, কোন কোন অঞ্চলগুলি আছে, সেটাই হচ্ছে 1 নম্বর আর্টিকেলের প্রধান বিষয়। ঠিক আছে? নাম বলা হয়েছে দুটো, এবং তার সাথে সাথে তাদের অঞ্চল বলা হয়েছে। চলে যাও 2 নম্বর আর্টিকেল, যেখানে বলা হয় অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। মোস্ট ইম্পর্টেন্ট। 2 আর 3 নম্বরের মধ্যে কনফিউশন হয়, কনফিউশন যাতে না হয় সেভাবে করেই বলে দেবো, শুধু মনে রাখবে। কি বলা হলো? অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। ও যে বললাম না একটু আগে, যদি কোনো অঞ্চল ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়, সেটাকেও ভারতবর্ষের অঞ্চল হিসেবে ধরা হবে। এবার ভারতবর্ষের, ধরো ভারতবর্ষ কোনো একটা জায়গাকে নিজের মতো করে ক্যাপচার করলো বা অ্যাকুয়ার করলো, করার পর সেই জায়গাটা তো বহুত দিন আমাদের সাথেই থাকবে, ভারতবর্ষের সাথেই থাকবে। তো সেটাকে তো একটা মর্যাদা দিতে হবে। হয় তাকে স্টেটস বানাতে হবে, না হলে তাকে ইউনিয়ন টেরিটরিজ বানাতে হবে, কিছু তো একটা বানাতে হবে। এমনি এমনি তো আর থাকবে না।
তো যখন সেই জায়গাটাকে নতুন করে স্টেটস বানানো হবে বা তাকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দিতে হবে, তখন তাকে কোন আর্টিকেল অনুযায়ী দিতে হবে? 2 নম্বর আর্টিকেল অনুযায়ী দিতে হবে। এখানে যেটা বলা আছে সংবিধানে, অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস দ্যাট ইজ নট পার্ট অফ ইন্ডিয়া বা হুইচ ইজ নট পার্ট অফ ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের পার্ট নয় বর্তমানে, কিন্তু যদি কখনো হয়, যেমন এইভাবে করে কে যুক্ত হয়েছে? সিকিম। সিকিম ভারতবর্ষের পার্ট ছিল না, সিকিম টোটালি একটা আলাদা অঞ্চল ছিল যেখানে রাজারা শাসন করতো। সিকিমকে ভারতবর্ষের সাথে যুক্ত করা হয়েছে, এবং তাকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে তাকে যে রাজ্যের মর্যাদা দেওয়া হলো, সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী দেওয়া হবে? অবশ্যই আর্টিকেল 2 অনুযায়ী দেওয়া হবে। ঠিক আছে, হায়দ্রাবাদ তো ভারতবর্ষের মধ্যেই ছিল। যেটা ভারতবর্ষের মধ্যে ছিল না, সেই জায়গাটাকে যখন আমি নতুন করে এস্টাবলিশ করব বা নতুন স্টেটের নাম দেব, তখন সেটা 2 নম্বর আর্টিকেল। আর হায়দ্রাবাদ যেটা হয়েছে সেটা বলছি, হায়দ্রাবাদ তো সিটির নাম, মানে তেলেঙ্গানা মেনলি হয়েছে, তেলেঙ্গানাটা ভাগ হয়ে গেছে, ওটা বলছি। ঠিক আছে, এরকম তাহলে কে হয়েছে? 1975 সালে সিকিম হয়েছে। কত সালে? 1975 সালে সিকিম হয়েছে। এখানে না, এটাও মনে রাখবে কত অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যদিও পরে বলে দেবো, এটা থাক, এখানে মনে রাখার দরকার নেই। 1962 সালে পুডুচেরি ফরাসি উপনিবেশ থেকে যুক্ত হয়। আগে পন্ডিচেরি কার অধীনে ছিল? ফরাসিদের অধীনে ছিল। এবার ফরাসিদের অধীনে যখন ছিল, তখন সেটা ভারতবর্ষের পার্ট নয়। পরবর্তীতে ফরাসিদের কাছ থেকে যখন নিয়ে নেওয়া হলো, তখন সেটাকে কি বানানো হলো? ভারতবর্ষের পার্ট বানানো হলো। এবং যখন ভারতবর্ষের পার্ট বানানো হলো, সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী বানাতে পারবে? 2 নম্বর আর্টিকেল। খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখবে। ঠিক আছে, যে যখন নতুন কিছু গঠন করা হবে, নতুন কিছু তৈরি করা হবে, ভারতবর্ষের সাথে যুক্ত করা হবে, তখন সেটা 2 নম্বর আর্টিকেল। আর যদি আগে থেকে যেগুলো থাকে সেটাকে যদি ভাঙা হয়, নাম পরিবর্তন করা হয়, তখন সেটা 3 নম্বর আর্টিকেল, সেটা একটু পরেই পড়বো। বোঝা গেল? তাহলে নতুন কোনো স্টেটের এস্টাবলিশমেন্ট যদি করতে হয় বা ইউনিয়ন টেরিটরি যদি বানাতে হয়, তাহলে সেটা কত নম্বর আর্টিকেল? 2 নম্বর আর্টিকেল। ঠিক আছে, চলো 3 নম্বর আর্টিকেল। ওখানে ছিল এস্টাবলিশমেন্ট মানে গঠন, এখানে বলা হলো ফরমেশন অফ নিউ স্টেট। এস্টাবলিশ আর ফরমেশনের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, ফরমেশন অফ নিউ স্টেট, অল্টারেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অ্যান্ড নেমস অফ দ্য এক্সিস্টিং স্টেটস, মানে কোনো রাজ্যের পুনর্গঠন, সেই রাজ্যের সীমানা পরিবর্তন বা কোনো রাজ্যের নাম পরিবর্তন, যখন এই ব্যাপারগুলো আসবে, তখন সেটা কত নম্বর আর্টিকেলে পড়বে? তখন সেটা আর্টিকেল 3 এর মধ্যে পড়বে। যেমন ধরো, যদি একটু উদাহরণ দিই, তো যেটা বললাম যে যেটা বোম্বে ছিল, সেটা ভাগ হয়ে গেল 1960 সালে, একটা হলো মহারাষ্ট্র, একটা হলো গুজরাট। তাহলে দেখো, ওটা ভারতবর্ষের অন্তর্গতই ছিল, বোম্বে ভারতবর্ষের অন্তর্গত, কিন্তু সেটাকে শুধুমাত্র কি করা হলো? সেটাকে ভাগ করা হলো, সেটাকে দুটো রাজ্য বানানো হলো এবং দুটো রাজ্যের আলাদা আলাদা নাম দেওয়া হলো। তাহলে এই যে জিনিসগুলো, এটা কিন্তু নতুন করে নতুন করে এস্টাবলিশ করা হচ্ছে না, ওটা অলরেডি ছিল ভারতবর্ষের মধ্যে, সেটাকে শুধুমাত্র নাম পরিবর্তন করা হচ্ছে, সেটার বাউন্ডারিটা ডিক্লারেশন করা হচ্ছে। এই সব জিনিস যখন হচ্ছে, তখন সেটা কত নম্বর আর্টিকেলের অংশের মধ্যে পড়বে? সেটা পড়বে আর্টিকেল 3 এর মধ্যে। ঠিক আছে, তাহলে নতুন করে যদি কোনো কিছু করতে যায়, তাহলে আর্টিকেল 2, আর যেটা পুরনোর মধ্যেই যদি একটু মডিফাই করতে চায়, তখন সেটা কি হয়ে যাবে? আর্টিকেল। ঠিক আছে, বলো। বলে ওগুলো নেফা হিসেবে, যেটা অরুণাচল প্রদেশের যেটা অঞ্চল, ওটা নেফা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এরিয়াস বলে ওটা ছিল। পরবর্তীতে ওটাকে রাজ্যের মর্যাদা পরে দেওয়া হয়েছে, ওটা ভারতবর্ষের একটা সহকারী রাজ্য হিসেবে, অ্যাসোসিয়েট স্টেট হিসেবে ছিল, নেফা হিসেবে। পরবর্তীতে 71-এর পরে ওটাকে মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি কি করা যেতে পারে? এখানে 4টা জিনিস করা যেতে পারে। কি কি? নতুন রাজ্য তৈরি করা যেতে পারে, যেমন ধরো যে বোম্বে থেকে যেটা মহারাষ্ট্র হলো বা গুজরাট হলো, সেটা তো নতুনই হলো, তাই তো? কোনো রাজ্যের ক্ষেত্রফল কমানো বা বাড়ানো যেতে পারে, অবশ্যই বাউন্ডারি অল্টারেশন হতে পারে, কোনো রাজ্যের বাউন্ডারি বাড়ানো যেতে পারে বা কমানো যেতে পারে, রাজ্যের সীমানা পরিবর্তন করা যেতে পারে,
ঠিক আছে। রাজ্যের নাম পরিবর্তন করা যেতে পারে, অবশ্যই যেটা রাজ্যের নাম সেটা পরিবর্তন করা যেতে পারে, সেরকম হয়েছে অনেক জায়গায়। যেমন কোথায় কোথায় হয়েছে, যেটা মাদ্রাস ছিল মাদ্রাস থেকে পরবর্তীতে কি হলো, চেন্নাই হলো, মানে এগুলো জায়গার নাম পরিবর্তন। তারপর যেটা উড়িষ্যা ছিল সেটা এখন উড়িষ্যা নাম করা হয়েছে, আগে বানাম আলাদা ছিল এখন বানাম আলাদা হয়েছে। তাহলে হ্যাঁ, বোম্বে থেকে, হ্যাঁ একদমই তাই, মুম্বাই হয়েছে। এগুলো তো একটা শহর, এগুলো তো রাজ্য নয়, এগুলো শহরের নাম পরিবর্তন। রাজ্যের নাম পরিবর্তন করতে গেলে কি করতে হবে, এই 3 নম্বর আর্টিকেল আসতে হবে। আচ্ছা, দুই বা একাধিক রাজ্যকে একত্রিত করে নতুন রাজ্য তৈরি করা যেতে পারে, অবশ্যই। একটা রাজ্যকে ভেঙে যদি দুটো রাজ্য বানানো যায়, তাহলে দুটো রাজ্যকে একসাথে গড়েও কি করা যাবে, নতুন রাজ্য গঠন করা যাবে। এবং সেটাও কোথায় হবে, এই 3 নম্বর আর্টিকেল অনুযায়ী হবে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, যে ধরো দুটো রাজ্য ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল আর তার পাশাপাশি ঝাড়খণ্ড, এদের কিছু বাউন্ডারি অল্টারেশন হবে, ঠিক আছে, কিছু বাউন্ডারি নিয়ে ডিসপিউট হচ্ছে, বাউন্ডারিটা অল্টার করো, কোনো রাজ্যের সীমানা একটু বাড়ানো হবে, কোনো রাজ্যের সীমানা একটু কমানো হবে, বা কোনো একটা নির্দিষ্ট পার্টকে কোনো রাজ্যে ঢোকানো হবে, কোনো নির্দিষ্ট পার্টকে কোনো রাজ্য থেকে বের করা হবে, ঠিক আছে। যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এই পরিবর্তনের আগে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় বিল পাঠাবে। আগে সেই রাজ্যের বিধানসভাকে জানাতে হবে যে আমরা এই করতে চলেছি। এটা কে জানাবে, এটা কার দায়িত্ব, এটা রাষ্ট্রপতি জানাবে। কিন্তু ওই রাজ্যের বিধানসভা এবার কি করবে, বিলটা দেখার পর সম্মতি দেবে বা দেবে না সেটা তো সেই রাজ্যের বিধানসভার ব্যাপার। ধরো আমার রাজ্যে, আমি ওয়েস্ট বেঙ্গল, আমার রাজ্যে বাউন্ডারি কমানো হবে, ধরে নিচ্ছি আমি কোনো কারণে, তাহলে আমার রাজ্যের বাউন্ডারি যদি কমানো হয়, সেক্ষেত্রে আমার রাজ্যের বিধানসভায় কি পাঠানো হলো, একটা বিল পাঠানো হলো। আমার রাজ্যের যে বিধানসভা বা মন্ত্রিসভা সেই বিলটা মেনে নিল না, নাই নিতে পারে, মেনে নিতেও পারে আবার মেনে নাও নিতে পারে। যদি মেনে নেয় তাহলে তো কোনো ব্যাপারই না, নর্মালি হয়ে যাবে। যদি মেনে না নেয় সেক্ষেত্রে, যদি মেনে না নেয় সেক্ষেত্রেও কোনো ব্যাপার নয়, ওটা শুধুমাত্র জানানোর কাজ, তাই জানিয়েছিল। যদি মেনে নাও নেয় তবুও কোনো ব্যাপার নয়, মেনে না নিলেই কিন্তু রাজ্যের অনুমতি ছাড়াই আইন পাস করতে পারে। মেনে নিক বা মেনে না নিক সেক্ষেত্রে সংসদের কিছু যায় আসে না। আইন পাস কে করবে এখানে, আইন পাস কে করবে, সংসদ করবে। রাষ্ট্রপতি জানাবে ঠিকই, কিন্তু আইন পাসটা কে করবে, সংসদ করবে। যে কোনো রাজ্য নতুন রাজ্য গঠন করা হবে, কে গঠন করতে পারে, এই ক্ষমতা কার কাছে দেওয়া হয়েছে, সংসদের কাছে। একটু পরেই বলবো সব কিছু, ঠিক আছে। তার মানে ওই রাজ্য সম্মতি দিক বা রাজ্যের সম্মতি না দিক তাতে কোনো যায় আসে না। যদি সংসদ চায় যে নতুন রাজ্য গঠন করা হবে, বাউন্ডারি অল্টার করা হবে, নাম পরিবর্তন করা হবে, সেক্ষেত্রে সেটা হতে বাধ্য, সেখানে রাজ্যের কোনো হস্তক্ষেপ নেই। রাজ্যকে একবার জানানো হবে, অবশ্যই ওর বাড়িতে ঢুকে কিছু একটা করবে, ওকে জানানো হবে না, জানানো তো হবেই, জানানো হবেই। কিন্তু সেক্ষেত্রে তার কোনো বাধ্যবাধকতা নেই, বলা হয়েছে রাজ্যের কোনো ভেটো পাওয়ার নেই, মানে রাজ্য সেটাকে আটকে রাখতে পারে না কাজটাকে। রাজ্য না করে দিলেও কাজটা আটকে গেল না, সেটা সম্ভব না। রাজ্য চাক বা রাজ্য না চাক সেই কাজটা কিন্তু এগোবেই, সেই কাজটা হবে, ঠিক আছে। কখন হবে, যখন সংসদ চাইবে, সংসদ না চাইলে কিছু হবে না, ঠিক আছে। তাহলে এই ছিল 1 থেকে 3 নম্বর আর্টিকেল, এইটুকুতে কোনো প্রবলেম। 1 নম্বরে বললাম নাম সীমানা, 2 নম্বরে বললাম নতুন জায়গাকে যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেটা, আর 3 নম্বর হচ্ছে যেটা এক্সিস্টিং ছিল অলরেডি সেটা শুধু নাম পরিবর্তন করব, সীমানা পরিবর্তন করব, জায়গার নাম দেব নতুন করে, সেগুলো যদি হয় তাহলে 3 নম্বর আর্টিকেল। এইবার এই যে তিনটা জিনিস বলা হলো, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, এই তিনটে পার্ট ধরে নিচ্ছি আমি সিনারিও যদি ক্রিয়েট করি, ধরে নাও যে নতুন রাজ্য গঠন করা হলো এক, যে ভারতবর্ষের সাইডে বাংলাদেশের কিছুটা অংশ আমাদের ক্যাপচার করা হয়েছে এবং সেটাকে নতুন রাজ্য গঠন করা হলো। তাহলে নতুন রাজ্য যদি গঠন করা হয় সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী করতে হবে, আর্টিকেল 2 অনুযায়ী করতে হবে, যেটা ভারতবর্ষের পার্ট ছিল না। আচ্ছা, আর্টিকেল 2 অনুযায়ী সংবিধান সংশোধন করলো, এই সংবিধান সংশোধন বলছি, যুক্ত করলো সেটাকে। এইবার যদি যুক্ত করা হয় তাহলে 2 নম্বর আর্টিকেল ইউজ করলো, ইউজ করার পর 1 নম্বর আর্টিকেলে যেখানে এই যে জায়গাগুলোর নাম অন্তর্ভুক্ত করতে হবে তাহলে সেখানেও কি করতে হবে, নাম লিখতে হবে, লিখতে হবে কি হবে না, লিখতে হবে। আচ্ছা, 1 নম্বর শিডিউল মনে আছে,
1 নম্বর শিডিউল মনে আছে? কেন্দ্র এবং তার এলাকা, ওখানেও টেরিটরির কথা বলা হয়েছিল, তাহলে ওখানেও নাম নথিভুক্ত করতে হবে 1 নম্বর শিডিউলে। 4 নম্বর শিডিউল মনে আছে? রাজ্যসভায় আসন বন্টন। তাহলে একটা জায়গাকে যদি ক্যাপচার করে সেটাকে তো এমনি এমনি রাখতে পারবে না, রাখতে পারবে কি? তাকে রাজ্যসভার সিট দিতে হবে, তাকে বা নতুন রাজ্য গঠন করলো তাকে কি করতে হবে? তাকে রাজ্যসভার সিট দিতে হবে, লোকসভার সিট দিতে হবে। তাহলে রাজ্যসভার আসন বন্টন করলে 4 নম্বর শিডিউল। তাহলে দেখো কত জায়গায় এটা চেঞ্জ করতে হচ্ছে। প্রথম কথা এখানে নাম লিখতে হচ্ছে, 2 নম্বর কথা 2 নম্বর আর্টিকেল তো ইউজ করাই হচ্ছে, শিডিউল 1 আর শিডিউল 4 এখানেও কি করা হচ্ছে, নতুন করে নাম লেখাতে হচ্ছে। তাহলে এত কিছু যে করছে, আমরা জানি সংবিধানে যদি কোনো কিছু চেঞ্জ করা হয় সেটাকে কি বলা হয়? সংবিধান সংশোধনী বলা, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বলা হয়। তাহলে দেখো এই যে নতুন জায়গাকে অন্তর্ভুক্ত করার জন্য যদি সংবিধান সংশোধনী করতে হতো তাহলে কি এতটা সহজ জিনিস হতো? সংবিধান সংশোধন মোটেও সহজ জিনিস নয়। স্পেশাল মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন করতে হয়, সিম্পল মেজরিটিতে হয় না। পরে বলবো স্পেশাল মেজরিটি কি, সিম্পল মেজরিটি কি। তার জন্য কি বলা হলো যে এই যে এত কিছু করতে হবে এটাকে যদি সংবিধান সংশোধনের আন্ডারে যদি ফেলা হয় তাহলে এই কাজগুলো অনেকটাই জটিল থেকে জটিলতর হয়ে যাবে। এর জন্য এই যা যা হবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আর্টিকেলের মধ্যে যদি কোনো কিছু নতুন স্টেট গঠন করা হয়, রাজ্যের নাম পরিবর্তন করা হয়, সীমানা পরিবর্তন করা হয়, এই জিনিসগুলো যা যা হবে কোনো কিছুকেই সংবিধান সংশোধনীর আন্ডারে ফেলা হবে না। কোনো কিছুকেই কি বলা হবে না? সংবিধান সংশোধনী বলা হবে না। এটাই বলা হয় 4 নম্বর আর্টিকেল, এটাই বলা হয় 4 নম্বর আর্টিকেল, যে 2 আর 3 অনুসারে কোনো আইন যদি করা হয় তাহলে সেটা সংবিধান সংশোধনী হবে না। সংবিধান সংশোধনী 368 নম্বর আর্টিকেলে পড়ে বলা হয়েছে, এই 4 নম্বর আর্টিকেলে বলা হলো যে 2 আর 3-এর জন্য যদি কোনো কিছু করা হয় তাহলে সেটা 368-তে পড়বে না। তার ল লেখা আছে কত নম্বর আর্টিকেলে? 4 নম্বর আর্টিকেলেই লেখা আছে। ঠিক আছে, মানে এই পার্টটাকে জটিল করতে চায়নি ওরা, এই পার্টটাকে জটিল করতে চায়নি যে এটাকে যদি সংবিধান সংশোধনী আন্ডারে ফেলি কোনো সময় পাস হবে, সংবিধান সংশোধনী আন্ডারে ফেলে স্পেশাল মেজরিটি দিয়ে পাস করতে হবে, 2/3 মেজরিটি দিয়ে পাস করতে হবে, সেটা সবসময় নাই হতে পারে। তার জন্য এই জায়গাটাকে সিম্পল রাখার জন্য কি করা হয়েছে, এই জায়গাটাকে যাতে সিম্পল রাখা যায় তার জন্য এটাকে সংবিধান সংশোধনী আন্ডারে না ফেলে এটাকে ডিরেক্ট কত নম্বরে ফেলা হয়েছে? 4 নম্বরে। এটাই বলা হয়েছে যে এই পরিবর্তন সংবিধান সংশোধন ধারা 368 অনুসারে হবে না, শুধুমাত্র অর্থাৎ সিম্পল মেজরিটি দিয়ে সংসদ এই পরিবর্তন করতে পারবে। তাহলে যদি বলা হয় 1 নম্বর পার্টে যা যা সংশোধন হবে সেটার জন্য স্পেশাল মেজরিটি দরকার না সিম্পল মেজরিটি দরকার? সেটার জন্য সিম্পল মেজরিটি দরকার, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, সংবিধানের একমাত্র একটাই জায়গা যেটা পরিবর্তন করার জন্য সিম্পল মেজরিটি দরকার হয়, বাদবাকি সব জায়গায় পরিবর্তন করার জন্য স্পেশাল মেজরিটির দরকার হয়। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? কিসের আওয়াজ হচ্ছে না, কিসের আওয়াজ হচ্ছিল একটা? ঠিক আছে, তাহলে হ্যাঁ সিম্পল মেজরিটি আর স্পেশাল মেজরিটি বোঝাচ্ছি। সিম্পল মেজরিটি স্পেশাল মেজরিটি যদি একটু দেখো, পার্লামেন্টে যখন কোনো কিছু করা হয় তখন সেটাকে ভোটিং করা হয়, তাই তো? পার্লামেন্টে অপোজিশন আছে, রুলিং পার্টি আছে এবং সেখানে ভোটিং হয়। পার্লামেন্টে কোনো আইন পাস করার মানে যদি আমি অ্যামেন্ডমেন্টের কথা বলি, অ্যামেন্ডমেন্ট কী করে হয়? একটা প্রথমে বিল ওঠাতে হয়, সেটা লোকসভা হতে পারে, রাজ্যসভায় ওঠাতে পারে। লোকসভা থেকে পাস হয়ে গেলে সেটা কোথায় যাবে? রাজ্যসভায় যাবে, বা রাজ্যসভা থেকে পাস হয়ে কোথায় যাবে? লোকসভায়। তারপর সেটা যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি কোনো ভেটো পাওয়ার ইউজ করতে পারে না, তখন সম্মতি করতে হয়, তার মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলো। কিন্তু এই যে লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষতেই স্পেশাল মেজরিটির দরকার হয়। স্পেশাল মেজরিটি কী জিনিস? ধরো আমি ধরে নিচ্ছি, এটা সহজ ভাবার জন্য, ধরো আমার পার্লামেন্টে 120 জন মেম্বার আছে। কতজন? 120 জন। সিম্পল মেজরিটি মানে হচ্ছে 50% + 1। যদি আমি 61টা ভোট পেয়ে যাই, 61টা ভোট যদি হ্যাঁ হয়ে যায়, তার মানে ও সিম্পল মেজরিটিতে কি হয়ে গেল? পাস হয়ে গেল।
50% প্লাস ওয়ান মানে অর্ধেকের থেকে এক বেশি হলে কি হয়ে যাবে? সিম্পল মেজরিটি। একে বলা হয় কি মেজরিটি? সিম্পল মেজরিটি। 2 নম্বর কথা, স্পেশাল মেজরিটি কি জিনিস? ধরো যেদিন ভোটিংটা হচ্ছে সেদিন কি 120 জনই প্রেজেন্ট থাকবে? তারাও তো তোমাদের মতনই, একদিন আসবে অন্যদিন আসবে না, তাই তো? তাহলে সেই দিন ধরো 120 জন প্রেজেন্ট নেই, সেদিন প্রেজেন্ট আছে 90 জন। কতজন? 90 জন। যতজন প্রেজেন্ট থাকবে তার 2/3 যদি হয় তবেই সেটা স্পেশাল মেজরিটি হবে। তাহলে 2/3 যদি হয় তাহলে এখানে কত হলো? 60। আমি একটু ভালো বোঝানোর জন্য 90 জন আমি ধরে নিচ্ছি, এখানে ধরে নিচ্ছি হচ্ছে এসছে হচ্ছে 102 জন। কতজন? 102 জন। তাহলে এর 2/3 আমার কি লাগবে? এর 2/3 লাগবে। 2/3 যদি হয় তাহলে কত হচ্ছে? 3 3 9, 3 4 12, 34 2 68। তার মানে ওই যেদিন 102 জন মেম্বার এসেছিল সেই দিনের স্পেশাল মেজরিটি ক্লিয়ার করার জন্য কতগুলো ভোট দরকার? 68টা। আমি ধরে নিলাম ওই সংসদে সেদিন ভোট পেয়েছে, মানে হ্যাঁ হয়েছে 64টা, আর বাদ বাকিগুলো না হয়েছে। তাহলে সে কি স্পেশাল মেজরিটি ক্লিয়ার করলো? ক্লিয়ার করলো না, সে কিন্তু সিম্পল মেজরিটি ক্লিয়ার করেছিল। 64টা পাওয়া মানে কি সে কিন্তু সিম্পল মেজরিটি ক্লিয়ার করে গেছে, বাট সে কিন্তু স্পেশাল মেজরিটি ক্লিয়ার করতে পারলো না। এটা একটা সিনারিও হতে পারে। আরেকটা সিনারিও এরকম হতে পারে, ধরো সেদিন 102 জন আসেনি, সেদিন আরও কম এসছে, 90 জনেরও কম এসছে, 87 জন এসছে। তাহলে এর 2/3 হবে। এর 2/3 যদি হয় তাহলে কত হবে? 29 2 58, তাই তো? তার মানে স্পেশাল মেজরিটির জন্য কটা দরকার? 58। সিম্পলের জন্য ধরে নিলাম ও 58টা থেকে ও 60টা ভোট পেয়েছে, ধরে নিলাম আমি। তাহলে কি স্পেশাল মেজরিটি ক্লিয়ার করলো? সিম্পল মেজরিটি? এটা 87 জন প্রেজেন্ট আছে, 120 জন টোটাল, ওর সিম্পল মেজরিটি 61। এবার ওই দিন প্রেজেন্ট আছে 87 জন, তাহলে সেই দিনকার স্পেশাল মেজরিটি কত? 58। ধরে নিলাম সে 60টা ভোট হ্যাঁ পেয়েছে, তাহলে কি স্পেশাল মেজরিটি ওই হাউসে কি স্পেশাল মেজরিটি ক্লিয়ার করবে? না, করবে না। তার কারণ স্পেশাল মেজরিটির আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, স্পেশাল মেজরিটি ক্লিয়ার করতে গেলে আগে সিম্পল মেজরিটি ক্লিয়ার করতে হবে। স্পেশাল মেজরিটি ক্লিয়ার করতে গেলে আগে সিম্পল মেজরিটি ক্লিয়ার করতে হবে। যখন 68 হয়েছিল তখন সেটা হয়েছিল, কারণ ও স্পেশালও করেছে সিম্পলও ক্লিয়ার করেছে। কিন্তু পরের দিন যখন কত হলো? 58 হলো, তখন কিন্তু আর স্পেশাল ক্লিয়ার করতে পারলো না। কেন? তার কারণ ও স্পেশাল মেজরিটি ক্লিয়ার করেছিল, সরি 60টা যদি ভোট পায় তাহলে ও স্পেশাল ক্লিয়ার করে নিয়েছিল, কিন্তু সিম্পল মেজরিটি তো ক্লিয়ার করতে পারেনি। আরে এই দিন ধরো এসছে এতজন, আমি তো বলছি না কোনোদিন 102 জন আসবে, কোনোদিন 87 জন আসবে, কোনোদিন 110 জন আসবে। হ্যাঁ হ্যাঁ, আবার বলো, তুমি ভালো করে বলো। কেন মারবো ধরো, বলো। হ্যাঁ হ্যাঁ, ওই অর্ধেকের বেশি হচ্ছে। ওই হাউসে টোটাল মেম্বার কয়জন আছে? 120 জন মেম্বার আছে হাউসে টোটাল। আমার সিম্পল মেজরিটি ক্লিয়ার হয় হাউস দেখে। সিম্পল মেজরিটি ক্লিয়ার করতে গেলে 61, ওই হাউসে যাই হোক না কেন 61টাই লাগবে, কারণ ওই হাউসের মেম্বার কত এসছে সেদিন? 87 জন। সেদিন এসছে কয়জন? 87 জন। তাহলে সেদিনের স্পেশাল মেজরিটি কত হচ্ছে? দেখা গেল 60টা ভোট হ্যাঁ পেয়েছে ও, 87 জনের মধ্যে 60টা হ্যাঁ পেয়েছে আর 27টা না পেয়েছে। হতেই পারে 60টা হ্যাঁ পেয়েছে, তবুও ক্লিয়ার করতে পারবে না। কেন? তার কারণ স্পেশাল ক্লিয়ার করে গেলেও সিম্পলি ক্লিয়ার করতে পারেনি ও। তার মানে স্পেশাল মেজরিটি ক্লিয়ার করতে গেলে প্রথমে তো সিম্পল ক্লিয়ার করতে হবে, তারপরে যতজন প্রেজেন্ট আছে তার 2/3 ক্লিয়ার করতে হবে, যদি হয় তবেই স্পেশাল মেজরিটি ক্লিয়ার হবে। বোঝা গেল? তার জন্য স্পেশাল মেজরিটি এত ঝামেলা।
আর এই ঝামেলার জন্যই এই আর্টিকেল 3 নাম্বার 2 নাম্বারকে কখনোই অ্যামেন্ডমেন্টের আন্ডারে ফেলা হয়নি। এটাকে আলাদা করে সংসদ সিম্পল মেজরিটি শুধুমাত্র 61টা পেলেই হলো। বোঝা গেল? যা হাউসের স্ট্রেংথ আছে তার 50% প্লাস 1 যদি ভোট পেয়ে যায় তাহলেই সেটা কি হয়ে যাবে, পাস হয়ে যাবে। এর জন্য এটা করা হয়েছে। বোঝা গেল কি বললাম? আর লাস্ট একটা জিনিস যেটা পড়তে হয় এবং জানতে হয় সেটা হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। এটার সাথে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1956 সালে হয়েছিল। রাজ্য পুনর্গঠন আইন, বাংলায় এটাকে বলা হয় রাজ্য পুনর্গঠন আইন। রাজ্য পুনর্গঠন আইন 1956 সাল। এবং রাজ্য পুনর্গঠন আইন অনুসারে কি করা হয়েছিল দেখো, একটু ঘটনাটা বলে দিই। ভারতবর্ষ যখন সবে সবে স্বাধীন হয়েছে তখন ভারতবর্ষে কোনো রাজ্য ছিল না। ভারতবর্ষের কোনো রাজ্য ছিল না। ভারতবর্ষের জায়গাগুলোকে ভাগ করা ছিল কি দিয়ে, নাম দিয়ে, ABCD দিয়ে। তখন অনেক প্রিন্সলি স্টেট আস্তে আস্তে ভারতবর্ষের সাথে যুক্ত হচ্ছে, তাই তো? কে যুক্ত করছে? সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ মানব। তিনি ভারতবর্ষের টোটাল কতগুলো ছিল প্রভিন্স? 562টার মতো, প্রায় 65টা ছিল, 62টা যুক্ত করতে পেরেছিল। তিনি 562টা জায়গাকে কনভিন্স করে ভারতবর্ষের সাথে যুক্ত করিয়েছিলেন। তাহলে সে সময় অনেক প্রিন্সলি স্টেট কী হচ্ছে, ভারতবর্ষের সাথে যুক্ত হচ্ছে, এবং তারা তো আর স্টেটের মর্যাদা পাচ্ছে না। তখন সেগুলোকে নাম দেওয়া হয়েছিল ABCD, ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, যে এই জায়গাগুলো A ক্যাটাগরিতে পড়বে, এই জায়গাগুলো B ক্যাটাগরি, এই জায়গাগুলো C, এই জায়গাগুলো D ক্যাটাগরি। তখন আমাদের ভারতবর্ষে কোনো রাজ্য ছিল না, শুধু জায়গার নাম ছিল এবং তাদের ক্যাটাগরি ছিল। এইবার যখন অনেক জায়গায় যুক্ত হয়ে গেল অনেকগুলো স্টেট একসাথে, স্টেট বলতে স্টেট বলা যাবে না, তখন কিছু জায়গা যখন যুক্ত হয়ে গেল তখন অন্ধ্রপ্রদেশের দিকে একটা ঝামেলা শুরু হয়। কি ঝামেলা শুরু হয়? ভাষা নিয়ে ঝামেলা শুরু হয়, যে আমাদের যারা ভাষাভাষী মানুষ আছি তাদেরকে যদি একটা রাজ্য করে দিতে হবে, আমাদের যারা ভাষাভাষী মানুষ আছি তাদের জন্য কি করে দিতে হবে, আলাদা একটা রাজ্য গঠন করে দিতে হবে আমাদের ভাষার লোকদের জন্য, ঠিক আছে? এবং সেটা অনুযায়ী দেখো এখানে সব বলা আছে, হ্যাঁ, সেটা অনুযায়ী করা হয়েছিল। তখন আন্দোলন হয়েছিল। তখন আন্দোলন হওয়ার পর এই যে শ্রীরামুলু যে ছিল তিনি কি হয়েছিল, মারা গেছিলেন, অনশন করে মারা গেছিলেন, ঠিক আছে? 1952 সালে তেলেগু ভাষাভাষীর জন্য আলাদা রাজ্যের দাবি করে। এবং তার আগেই রাজ্য গঠন করার জন্য একটা কমিটি গঠন করা হয়, তার নাম ছিল জেপিভি। জেপিভি কেন? এটা হচ্ছে জওহরলাল নেহরু, ভি ফর বল্লভভাই প্যাটেল, আর পি ফর পট্টবী সীতারামাইয়া। এই তিনজন মিলে একটা কমিটি গঠন করা হয়েছিল। কি উদ্দেশ্যে? রাজ্য গঠনের উদ্দেশ্যে। যে রাজ্যগুলি যে গঠন করা হবে সেটা কিসের ভিত্তিতে গঠন করা হবে, কোনগুলোকে রাজ্য করা হবে, কোনটা তার বাউন্ডারি হবে, সেই জন্য। এইবার যখনই এটা গঠন করা হলো তখনই কি হবে, যে রাজ্য এবার গঠন হবে, তখন আন্দোলন শুরু হলো কোথায়? তখন আন্দোলন কোথায় শুরু হলো? অন্ধ্রপ্রদেশের সাইডে, মানে সাউথের দিকে একটা আন্দোলন শুরু হলো, যেখানে বলা হলো যে তেলেগু ভাষাভাষীর যারা আছে তাদের জন্য আলাদা করে একটা রাজ্য গঠন করতে হবে। এবং যখন সেই আন্দোলন খুব পিকে পৌঁছালো তখন শেষ পর্যন্ত একটা রাজ্য গঠন করা হলো, তার নাম ছিল কি? অন্ধ্রপ্রদেশ। এবং সেটা কত সালে গঠন করা হয়? 53। এবার এখানে একটু কন্ট্রোভার্সি আছে, বলবো একটু পর, ঠিক আছে? আগে একটু বলে দিই। এইবার যখন এটা গঠন করা হলো তারপরে ওই বছরে কি করা হলো, এটা খুব ইম্পর্টেন্ট, একটা কমিশন গঠন করা হলো। এখনো পর্যন্ত অ্যাক্ট হয়নি, রাজ্য পুনর্গঠন আইন এখনো তৈরি হয়নি, সবে কি গঠন করা হলো? রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হলো, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠন করা হলো। কত সালে? 1953 সালে। এবং সেটার চেয়ারম্যান কে ছিলেন? ফজল আলী। কে ছিলেন? ফজল আলী। এবং তার ভাইস চেয়ারম্যান তো না, এগুলো ছিল সদস্য। শেষ পর্যন্ত এই কমিশনের সুপারিশে শেষ পর্যন্ত ভারতবর্ষে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হয়। কারণ তখন আমাদের পার্লামেন্ট অলরেডি চালু হয়ে গেছে। পার্লামেন্ট চালু হয়ে গেছে। কেন চালু হয়ে গেছে? যেটা আমাদের সংবিধান সভা ছিল সেটাই কি হিসাবে কাজ করতো? সেটাই পার্লামেন্ট হিসাবে কাজ করতো তখন আমাদের, তাই তো? তারপরে তো 51-52 তো ভোটই হয়ে গেল, ভোট হওয়ার পর পার্লামেন্ট গঠন হয়ে গেছে। শেষ পর্যন্ত 1956 সালের 31শে আগস্ট কি পাশ করা হলো? রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হলো। এবং সেই অনুযায়ী পরবর্তীতে যতগুলো রাজ্য গঠন করা হয়েছে, কেরালা, মহারাষ্ট্র, তারপরে গুজরাট,
ঠিক আছে, সিকিমকে যুক্ত করা হলো, যা যা করা হয়েছে পরবর্তীতে কোন আইন অনুযায়ী করা হয়েছে? এই রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী করা হয়েছে। এখনো যদি কোনো রাজ্যের নাম পরিবর্তন বা কিছু করা হয়, সেটা কোন আইন অনুযায়ী করা হবে? এই রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী করা হবে। বোঝা গেল? এইবার তোমাদের যদি পরীক্ষায় আসে যে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কোনটা? অন্ধ্রপ্রদেশ। এবং অন্ধ্রপ্রদেশ, এবং যদি কথা হয়, যদি বলা হয় কত সালে সেটা হয়, কত লেখা আছে এখানে? 1953তেই হয়। কিন্তু অনেক সময় কি হয়, এটা ধরো অপশানে 1953 থাকলো না, 1956 থাকে অনেক সময়। কি থাকে? 1956 থাকে, 53 থাকে না। যদি 56 থাকে তাহলে 56 অ্যান্সার করতে হবে। বোঝা গেল? 56 থাকলে 56 অ্যান্সার করতে হবে। তার কারণ কি? তার কারণ রাজ্য গঠন করা হয়েছিল ঠিকই, তখন তো রাজ্যের মর্যাদা পাইনি। কখন পেল রাজ্যের মর্যাদা? যখন এই কমিশনটা গঠন হয়ে গেল, আইন গঠন হয়ে গেল, তারপর সেটা রাজ্যের মর্যাদা পেল। তার জন্য গঠন আগে হয়ে গেলেও মর্যাদাটা পরে পেয়েছিল। বোঝা গেল? তার জন্য যদি 53 অপশনে থাকে তাহলে 53 কারেক্ট। আর যদি 56 থাকে, ধরো 53 নেই, তখন আমরা অ্যান্সার কি করব? 1956 সাল। যদি 53 56 দুটোই থাকে তাহলে অ্যান্সার করব 53 সাল। বোঝা গেল কি বললাম? যদি বলা হয় ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ কবে গঠন করা হয়, তোমার 53 অপশনে নেই, তখন তোমাকে 56 অ্যান্সার করতে হবে। যদি দুটোই থাকে তাহলে 1953 অ্যান্সার করতে হবে। বোঝা গেল কি বললাম? চলো, এই ছিল আমাদের সংবিধানের পার্ট 1। এই ছিল আমাদের সংবিধানের পার্ট 1, যেখানে একমাত্র শুধু একটা কথাই বলা হলো, একটা কথাকে অনেকভাবে বলা হলো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের রাজ্যের এলাকাটা। যা হবে এখানে, যা কিছু বলা হচ্ছে, সব কিছু কী নিয়ে বলা হচ্ছে? এলাকা নিয়ে বলা হচ্ছে। যে আমাদের রাজ্যে কোন এলাকাকে কি বলা হবে, কোনটাকে ইউনিয়ন টেরিটরি বলা হবে, কোনোটাকে যদি যুক্ত করা হয় সেটা কত নম্বর আর্টিকেলে পড়বে। এই যা বলা হলো সব কিছু এলাকা নিয়ে, ভারতবর্ষের এলাকা নিয়ে। এইবার দেখো, এলাকা তো হয়ে গেল, এলাকার মধ্যে থাকবে কে? মানুষ। এখানে যা যা হচ্ছে, এই যে নতুন করে ধরো কোনো জায়গায় ক্যাপচার করেছে, সেখানেও তো মানুষ আছে। এমন তো আর সম্ভব না যে ভারতবর্ষ বাংলাদেশকে ক্যাপচার করে নিল, বাংলাদেশের মানুষ ফেলে দিল ঠেলে, শুধু জায়গাটাকে নিল। সেটা সম্ভব কি? জায়গা নিলে মানুষও নিতে হবে। তাহলে এইবার তো মানুষ আসবে। এতক্ষণ ধরে আমরা কি বললাম? জায়গা। জায়গার পরে জায়গার মধ্যে কে আছে? মানুষ। আর মানুষকে কি বলা হয়? নাগরিক। তার মানে এর পরের যে পার্ট, সেটাতে কি আসবে? আমাদের নাগরিকত্ব আসবে। ঠিক আছে, আমাদের জায়গা শর্ট আউট হয়ে গেল। এইবার এখানে যারা থাকে তাদের তো নাগরিকত্ব দিতে হবে, তাদের তো একটা ভ্যালু দিতে হবে। তার মানে এর পরের যেটা পার্ট হবে সেটার নাম হচ্ছে পার্ট 2 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে কি বলা আছে? যেখানে বলা আছে সিটিজেনশিপের কথা। এটা হবে আমাদের নেক্সট দিনের টপিক। বোঝা গেল? তাহলে আজকের মতো আমাদের এখানেই পলিটি শেষ হচ্ছে, যেখানে বলা ছিল ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। আমি পিডিএফ পাঠিয়ে দেবো, ভালো করে পরের দিন পড়ে আসবো। বোঝা গেল? চলো, এখান থেকে কিন্তু কোশ্চেন বেশ ভালো রকম কোশ্চেন হয়। কখনো কখনো এই এই লাইনটা ডিরেক্ট তুলে দেয়, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট। এটা কত নম্বর আর্টিকেলে আছে? 1 নম্বর আর্টিকেল। ভারতবর্ষের সংবিধান আর্টিকেল শুরুই হয়েছে এটা। তো এই জিনিসগুলো একটু মনে রাখবে। পিডিএফটা পাঠিয়ে দেবো, পিডিএফটা ভালো করে রিডিং পড়ে তারপর আসবে পরের দিন। ঠিক আছে? চলো। কেন? তো কি হয়েছে?